সুপ্রিয় দর্শক, অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তিকে ঘিরে বিশিষ্টজনদের বহুমাত্রিক বিশ্লেষণ তুলে ধরতে ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মিজান আহমেদ। আর আমাদের আজকের অতিথি দেশের বরেণ্য আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট স্বাধীন মালিক। স্যার, ডিবিসি নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। স্যার, আপনার এই দীর্ঘ আইন পেশায় দীর্ঘ পথ চলায় কোন মামলাটা আপনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হয়েছে, কিংবা কোন মামলাটা করে আপনি খুব তৃপ্তি পাইছেন, এমন কোনো ঘটনা কি আছে? 2000 সালের দিকে কিছু সময় ছিল আমি মামলা লিখতাম, এসব যে জনস্বার্থের মামলা। আর কামাল স্যার, ডক্টর কামাল হোসেন, উনি ড্রাফট দেখতেন। তারপরে কোর্টে, আমি বলছি 25-26 বছর আগের কথা, কোর্টে বইও লিখছেন একটা। হ্যাঁ, কোর্টে দাঁড়াতেন। তো ওই সময় করে ওই যেটা রুবেল হত্যাকাণ্ড থেকে আসলো, রুবেল ইউনিভার্সিটির, হ্যাঁ, তখন যে মানে জিনিসটা হারিয়ে গেছে, কিন্তু ওইটার অনেক ঘাটাঘাটি করে রায় মানে মামলা ড্রাফট করেছিলাম। কামাল স্যার কোর্টে আর্গু করেছিলেন ওই যে 54 ধারায় মানে গ্রেফতারের জন্য যে দিক নির্দেশনা, তারপরে রিমান্ডের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছিল। মানে আমাদের তো রিমান্ডের ধারণাটা কিন্তু এখন সম্পূর্ণ মধ্যযুগীয়। ন্যায় বিচারের ন্যূনতম যেই শর্ত সংবিধানে আমাদের লেখা আছে 35-2 বোধহয়, কোনো অভিযুক্ত ব্যক্তিকে তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। আইনের শাসন যেসব দেশে আছে ওখানে অন্তত গত শতাব্দীর মধ্যভাগ থেকে এটা উঠে গেছে, যে একটা ব্যক্তিকে, হ্যাঁ, এখন ওদের একটা ব্যবস্থা আছে, যদি কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আমরা যেটা বলি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তার শাস্তি কমে যায়। মানে পুলিশের একটা পুরো বিচার, যে পুলিশে তদন্ত করবে, তারপরে বিচারে আসবে, সাক্ষ্য প্রমাণ আসবে, রাষ্ট্রের অনেক ব্যয় হবে, অনেক হ্যাঁ। কিন্তু আমাদের মুশকিল হয়েছে কি, ওইগুলি চিন্তা না করে এখন আইন হচ্ছে, আইনে বলা হচ্ছে যে শাস্তি সর্বনিম্ন 10 বছর, সর্বোচ্চ 15 বছর। তো তখন যে গিলটি প্লি করছে তাকে তো বিচারে করে তো ক্ষমতা নেই 10 বছরের মানে কমে দেওয়ার, বা অমুকের শাস্তি যাবজ্জীবন অর্থাৎ মৃত্যুদণ্ড। তো একজন লোকের স্বীকারোক্তি করলেও কি, স্বীকারোক্তি না করলেও কি, তার তো মিনিমাম যাবজ্জীবন হচ্ছে। তো এইগুলি আইনের মানে কতগুলি যে আমরা এখনও মধ্যযুগীয় ধারণার কবল থেকে বেরোতে পারছি না, বিশেষত ফৌজদারি বিচার ব্যবস্থায়। তো এগুলি জাস্ট আমি হঠাৎ মানে মনে আসলে কত উদাহরণ দিলাম, এগুলো উদাহরণ সারা জীবন দিতে পারি। কিন্তু যে একটা রুবেল হত্যা মামলার যে মামলা, তখন তো আপনি ব্লাস্টের সাথে ছিলেন স্যার? তখন ব্লাস্টের সাথে ছিলাম, হ্যাঁ, তখন ব্লাস্টের সাথে ছিলাম। কিন্তু স্যার, দুঃখজনক হচ্ছে সেই নির্দেশনা তো এখনো মানা হয় না। হ্যাঁ, সেটাই না, এটা ওই যে জনমনে আমরা এখনো আমাদের আইন সম্পর্কে, বিশেষত ফৌজদারি আইন সম্পর্কে, মানে একটা সাধারণ লোকের তো একটা অনেকটা আমি বলবো যে প্রত্যাশাই, যে একজন অভিযুক্তকে ধরলো, রিমান্ডে যার রিমান্ডে দিল, এবং রিমান্ডে তার সাথে যে নতুন জামাইয়ের মতো ব্যবহার করবে, এটা তো আমরা কেউই মানে আশা করি না। আমরা বরং তাকে বাজে লোকের মতো ব্যবহার করবে। তো এইটা যে বিচার না, এটা মধ্যযুগেই ধারণা ছিল। মানে মধ্যযুগ বলতে আমি 1700-1800 সালের কথা বলছি। মধ্যযুগের ধারণা ছিল, কিন্তু আমরা ওই ধারণাগুলি থেকে বেরোতে পারছি না। আমি আর একটা হঠাৎ একটা এক্সাম্পল, হ্যাঁ, এখন আমাদের পলাতক আসামি মানে একজন লোকে যখন কোর্টে হাজির হচ্ছে না, তো তাকে পলাতক ঘোষণা করার একটা নিয়মকানুন আছে, পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়। তো পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এখন পলাতক আসামিদের বিচার হবে। কিন্তু বিচার হলো কি, যার বিচার করছেন তাকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। আমেরিকান সুপ্রিম কোর্ট 1894 সালে বোধহয়, তখন ধর 1894 সালে গাড়ি ছিল না, রেল লাইন ছিল না, প্লেন ছিল না। আমেরিকার মতো ওটা হাজার হাজার মাইলের দেশ, তো ওখানে পালিয়ে যাওয়া তো একেবারে খুব ছোট ব্যাপার, তখন কোনো এই তথ্য প্রযুক্তিও ছিল না। কিন্তু আমেরিকান সুপ্রিম কোর্ট এই কত 100 বছর আগে বলল যে যেই আসামি পালাতক তার বিচার করা যাবে না, ফুল স্টপ। বিচার করতে হলে আসামিকে কোর্টের সামনে হাজির করতে হবে। কিন্তু মানে এটা এখন ওই যে বললাম, তখন তো এটা বাস্তবিকভাবে অকল্পনীয়। পুলিশ বলবে কে, আমরা কোথায় ঘোরাঘুরি করে চলে গেছেন, আমরা কোথায় খুঁজে পাবো। আর আমেরিকাতে এক কোণা থেকে আরেক কোণা 6000 না 7000 কিলোমিটার। কিন্তু ন্যায় বিচার বলতে কি বোঝায় সেইটা দেখেন, ওরা 100 বছর আগে এই শর্তটা দিয়েছে।
হ্যাঁ, ওদের দেশেও আসামি পলাতক হয়, বিজ্ঞাপন দেয়, তারপরে ওই যে ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত কাউকে উপস্থিত না করতে পারা পর্যন্ত কিন্তু বিচার হয় না। তার মানে ওই যে স্টেট ডিফেন্স কাউন্সিলের মধ্যে দিয়ে যেই বিচারটা আমরা এগিয়ে নিয়ে যাই, কার্যত আসলে সেটা আমি তো কোনো মক্কেলের সাথে কথা না বলে মামলা তো নিতে পারবো না, তাই তো? মানে কী ঘটনা হয়েছে আমাকে মক্কেলের কথা তো শুনতে হবে। তো আমি যদি তার কথা শুনি, তার কি যুক্তি আছে, তার কি আত্মপক্ষ সমর্থনের কি কি ঘটনা হয়েছিল, না শুনে আমি তার পক্ষে ওকালতি করবো। পরিস্থিতি কি ছিল, প্রেক্ষাপট কি ছিল, হ্যাঁ, ওইটা একটা নামকাওয়াস্তে ওকালতি হয় আর কি। সেক্ষেত্রে স্যার এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যে বিচারটা হচ্ছে, যেখানে তো টপ অ্যাকিউজড শেখ হাসিনা, জি, তিনি তো নাই, পলাতক। হ্যাঁ, আসাদুজ্জামান খান কামাল নাই, ওয়াদুল কাদের নাই, অনেকে নাম একটা বড় লিস্ট আছে যারা নাই। জি, সেক্ষেত্রে এই বিচারটা যেটা হচ্ছে, সেই বিচারটা কেমন? না এটা জনপ্রত্যাশা কিংবা কতটা পূরণ করবে, এটা তো ধরেন এটা তো বিচার হচ্ছে আমাদের আইনে। আমি যেটা বললাম, আমাদের আইনে আমরা এটা তো গ্রহণ করি যে পলাতক অবস্থায় বিচার করা, আমরা অ্যাডপ্ট করে নিয়েছি, আমরা এটা অ্যাডপ্ট করে নিয়েছি। কিন্তু আমরা তো এটা অনেক মধ্যযুগীয় ব্যাপার আমরা এখনো চালিয়ে যাচ্ছি। আমি একটা হঠাৎ এটার সাথে কানেক্টেড না, বাট আমি বলি, আমাদের যে মধ্যযুগীয় পদবীর যে মোহ, মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, কিন্তু রেডিও টেলিভিশনে আপনারাও দোষী যে কি বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অধ্যাপক ডক্টর যে প্রধান উপদেষ্টার পদ থেকে কি বড়? আমরা এটা বলি খুব স্বাভাবিকভাবে, সব সংবাদ মাধ্যম বলে, এটা হলো আমাদের ওই মধ্যযুগীয় পদবীর যে মোহ। জমিদারের বাচ্চা নওয়াবজাদা, এই জাদা, সেই বিশাল বড় নাম হবে, আগে যত নাম তত সম্ভ্রান্ত, টাইটেল দিতে হবে। আমি আপনাকেও কারেকশন করি, আপনি আমাকে ইন্ট্রোডিউস করে দিলেন অ্যাডভোকেট স্বাধীন মালিক হিসেবে। অ্যাডভোকেট আমরা এখন, হ্যাঁ, এটা সারা খাতুনের সময় যদ্দূর মনে হয় শুরু হয়েছিল যে উকিল, আমরা যারা আইনজীবী, নামের আগে অ্যাডভোকেট কথা দেওয়া, এটা ইনকারেক্ট। কারণ আমরা সবাই অ্যাডভোকেট একটা নির্দিষ্ট আদালতে, যে ঢাকার ডিস্ট্রিক্ট কোর্টের অ্যাডভোকেট, সে কিন্তু চিটাগাং গিয়ে মামলা করতে পারবেন না, রাইট? তো ওই জন্য সবসময় নিয়ম হলো নামের নিচে লিখতে হয় অ্যাডভোকেট এবং কোন কোর্ট। আমরা সবাই একটা কোর্টের অ্যাডভোকেট। ওই জন্য আগে তো আমি যাটা করে বলি, এটা হলো যে ট্রাকের পিছনে লেখা থাকে না, আগে অ্যাডভোকেট বললে মনে হবে যে সমগ্র বাংলাদেশ। তো এইটা আমরা অ্যাডভোকেটটা কিন্তু সমগ্র বাংলাদেশ, এটা রং পারসেপশন, এটা রং কথা। কিছু আছে, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হলে আমি চিটাগাংয়ে গিয়ে মামলা করতে পারবো, কিন্তু চিটাগাং কোর্টের অ্যাডভোকেট চাঁদপুরে গিয়ে মামলা করতে পারবে না, বা চাঁদপুরের অ্যাডভোকেট কুমিল্লায় গিয়ে মামলা করতে পারবে না। মামলা করতে হলে তখন তাকে একটা ডিস্ট্রিক্টের অ্যাডভোকেট থেকে নাম তাকে খারিজ করে অন্য ডিস্ট্রিক্টের অ্যাডভোকেট হিসাবে ওই জেলার বার অ্যাসোসিয়েশনের সদস্য হতে হবে। সেই জন্য নামের আগে অ্যাডভোকেট হয় না। কিন্তু এটা ওই যে আমাদের পদবীর মোহ, যে ওইটা আমাদের জাহির করা, যে সামন্ত যুগের যে চিন্তাভাবনা, ওইখান থেকে আমরা এখন ওইটা কন্টিনিউ, এটা বিভিন্ন ধরনের বই প্রকাশ হচ্ছে। স্যার এই যখন এই প্রশ্নটা আসলোই, আপনার কথা সূত্র ধরে জানতে চাই যে এই যে এখন যে স্যার বিভাগীয় জেলাতে হাইকোর্টে স্থানান্তরের যে আলোচনাটা হচ্ছে, চর্চাটা হচ্ছে, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ ও মূল্যায়ন কি? না, এটা তো ধরেন হোসেন মোহাম্মদ এরশাদ 88 সালে 8ম সংশোধনী পাশ করে সংবিধানের 100 অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশে একটা সুপ্রিম কোর্ট থাকবে এবং তার কি যেন সেটা ঢাকায় থাকবে। তো এরশাদ তো ওইটা ওই 100 অনুচ্ছেদটা বদলিয়ে 6টা বিভাগীয় শহরের নাম দিল এবং ওখানে হাইকোর্ট গেল। তারপরে তো এই মামলা চ্যালেঞ্জ হলো, চ্যালেঞ্জ হয়ে তখন বললো না, যেহেতু এটা বাংলাদেশ এটা এককেন্দ্রিক দেশ, মানে এটা ফেডারেল রিপাবলিক না, মানে প্রদেশের দেশ না। তো ওই বিভিন্ন ইন্ডিয়া যেমন, মানে কলকাতায় হাইকোর্ট আছে, এলাহাবাদে হাইকোর্ট আছে, বিভিন্ন প্রাদেশিক সরকার আছে। তো ওখানে তো আমাদের যেহেতু নাই, তো সুপ্রিম কোর্ট বললো যে এটা আমাদের যদি প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু হয় তখন বিভিন্ন প্রদেশে হাইকোর্ট থাকতে পারবে। তো ওই জন্য ওইটা 8ম সংশোধনীতে বাতিল করে দিল। এখন যদি আমরা বলি রায়কে, আমরা যদি সুপ্রিম কোর্টের রায়কে বুড়ো আঙ্গুল দেখানোর আমরা একটা অভ্যাস করে ফেলি, সেটা দেশের জন্য ভালো হবে কিনা খারাপ হবে ভবিষ্যৎ বলবে। তবে সাধারণত সব দেশে যেখানে আইনের শাসন আছে সেই সব দেশে সুপ্রিম কোর্টের রায়কে বুড়ো আঙ্গুল দেখানো হয় না।
কিন্তু স্যার অনেকে তো বলেন যে ডোর স্টেপেই বিচার পাওয়াটা আসলে এনশিওর করা উচিত, কারণ প্রান্তিক পর্যায় থেকে হাইকোর্টে এসে মামলা টানার যে খরচ, আর যদি বিভাগীয় জেলাগুলোতে হয় সেক্ষেত্রে বিচার প্রার্থীদের অনেক দুর্ভোগ কমে আসবে। এখন একটা হলো কি, আমার আপনার সাথে বিরোধ লাগলো, যে কোনো বিরোধ, আমরা এখানে রুমে আছি, অনেক ব্যাপারে বিরোধ লাগে, রাইট? তখন যদি আমার আপনার বাড়ির পাশের বাড়িতে যদি আদালত থাকে, তাহলে কি আমরা তো হয় আমি আদালতে দৌড় দিব বা আপনি আদালতে দৌড় দিবেন, রাইট? এই জন্য আদালত খুব মানে সহজে আদালতে যাতে যাওয়া না যায়, সেটা কিন্তু আইনের শাসনের একটা বিরাট অংশ। তাহলে হবে কি, মানে আমার আপনার বিরোধ লাগলো, এখন আদালত যদি 20 কিলোমিটার দূরে হয়, তখন আমরা কি করি? মুরব্বীদের সাহায্য নেই, চাচা মামারা আসে বা মফস্বলে হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আসে। তার মানে একটা সামাজিকভাবে একটা সমস্যার সমাধানের যে প্রক্রিয়া শত শত বছর ধরে চলছে, এতেও ভুল আছে। আমাদের মানুষের যে কোনো ব্যবস্থাই পারফেক্ট না, কিন্তু সবাই যদি কথা কথায় আদালতে দৌড় দেয়, তাহলে কিন্তু সমাজ ব্যবস্থাটা ভেঙে পড়বে। স্যার আপনার কাছ থেকে আরও অনেক কিছু জানবো, অনেক কিছু শুনবো। সুপ্রিয় দর্শক, নিচে একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মিজান আহমেদ। স্যার, যেমনটি আপনি জানাচ্ছিলেন, আমাদের এই যেই নামের পরিচয়ের ক্ষেত্রে যেমন অনেক বড় নাম দিয়ে করি, যেমন প্রধান উপদেষ্টার কথা আপনি বললেন, সেই প্রধান উপদেষ্টার প্রসঙ্গই যখন আসলো স্যার, প্রধান উপদেষ্টাকে দেখলাম আমরা সংবিধান বিষয়ক হিসেবে আপনার নাম ঘোষণা করতে, পরবর্তীতে স্যার আপনি আসলেন না। বিষয়টা আসলে কি হয়েছিল? সবার কিন্তু আগ্রহ এই বিষয়টা জানার জন্য। না, এটা ওই যে আমার আইন পড়া যেরকম কাকতালীয়ভাবে হয়েছিল, এটা অনেকটা আমার সাথে যোগাযোগ করা হয় নাই। ওই প্রধান উপদেষ্টার বক্তৃতার বোধহয় 10-15 মিনিট আগে 2-3 জন সাংবাদিক ফোন করে বললেন যে আমরা ওই বক্তৃতার ড্রাফট পেয়েছি, এখন মানে বক্তৃতার পরে এটা নিয়ে, তো বক্তৃতার ড্রাফটে দেখলাম আপনার নাম আছে। ওইটাই আমি প্রথম জানলাম, তাই নাকি। তারপরে শুনে টেলিভিশন খুলে বসলাম, না নিজের নাম শুনলাম। তা আমার সাথে কোনো যোগাযোগ করা হয় নাই। তো আমিও জানি না আমার কী করণীয়, কী কর্তব্য। তা বোধহয় সাংবাদিকরা একজন জিজ্ঞেস করেছিলেন এই ব্যাপারে। তখন আমি বললাম, তো আমিও তো আপনাদের মতো টেলিভিশনে নাম শুনেছি, কি দায়িত্ব হবে, কিভাবে কি করতে হবে, এগুলি সম্পর্কে আমি জানলে তখন আমি সিদ্ধান্ত নিতে পারবো। তো কানাঘুষা শুনলাম যে অনেকেই আমার নাম শুনে পছন্দ করেনি। কানাঘুষা, এটা আমাকে গুঞ্জন, হ্যাঁ, পছন্দ করে নাই। তো তখন আগেও অনেকবার আমি এইসব অনেক পদ থেকে জীবনে সরে গেছি। এর আগে নির্বাচন কমিশনার হওয়ার প্রস্তাব ছিল না, প্রস্তাব ছিল না, নাম এসেছিল, হ্যাঁ, ঠিক আছে। আমি তখন সংবাদ সম্মেলন করে বলেছি যে আমি নির্বাচন কমিশনার হতে চাই না। তো যখন ওইরকম গুঞ্জন আসলো, তখন একজন আমাকে ওই সরকারের একজন জিজ্ঞেস করলো, আমি বললাম আমার নাম বাদ দিয়ে দেন। তো ওইভাবে আমি, আর এখন সব অতীতের দিকে তাকিয়ে গত কয়েক মাসের অবস্থা দেখে এখন তো ফ্র্যাঙ্কলি মানে এটা না বুঝে না জেনে সরে দাঁড়ানোটা জীবনের একটা অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্তের একটা। স্যার, মোটা দাগে অন্তর্বর্তী সরকারের আসলে যদি সাফল্য ব্যর্থতার খতিয়ান বলতে হয়, কোন জিনিসটা আপনার কাছে মনে হচ্ছে যে তারা ভালো করছে? ব্যাংকিং খাত ভালো করেছে, অর্থনৈতিক যেগুলি সমস্যা ছিল ভালো করছে। ওই সমস্যার কিছু মোকাবিলা করতে পেরেছে। আমাদের রেমিটেন্স মানে বৈদেশিক মুদ্রার সমস্যা, মানে যেটা মুদ্রাস্ফীতিটা অত বোধহয় 10 থেকে 8-8.5 এসছে, কিন্তু এটা অনেক খারাপ হতে পারত বড়। তারপরে ওই যে বৈদেশিক ঋণ পরিশোধ, এইগুলি জায়গাগুলিতে ভালো করেছে। এই তো গত 2-3 মাসে তো অ্যাটলিস্ট আমি যেখানে বসে আছি, মানে বিদ্যুৎ তো যাচ্ছে না, বিদ্যুতের পরিস্থিতিও ভালো, রেমিটেন্স তো অনেক বেড়ে গেছে। হ্যাঁ, এখন তো ঠাট্টা করে বলা হয় যে আগে যারা মানি লন্ডারিং করতো তারা নিজেরাই তো ভেঙে গেছে, ওই জন্য মানি লন্ডারিংও কমে গেছে। অর্থাৎ আগের সরকারের সাথে যারা জড়িত ছিল তারা তো মানি লন্ডারিংয়ের বেশিরভাগ তারাই করেছে। এখন যেহেতু তারা নাই, মানি লন্ডারিং কমে গেছে। আর প্রবাসীদেরও এখন আমাদের ব্যাংকিং ব্যবস্থা এগুলোর উপর আস্থা বেড়েছে। তো এইসব সরকারের মানে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা আছে, অর্থ উপদেষ্টার ভূমিকা আছে। বিদ্যুতের খাতে আমার মনে হয় যে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা উনিও অনেক ভালো কাজ করছেন। আর যেখানে কাজ অত এগোয় নাই, সেটা হলো বোধহয় উপদেষ্টাদের বাস্তব অভিজ্ঞতার অভাব। তারা সবাই আগে বিভিন্ন সেক্টরে কাজ করেছেন, কিন্তু বিভিন্ন সেক্টরে কাজ করা আর দেশ পরিচালনা এটা সম্পূর্ণ দুই জিনিস।
তো ওইখানে একটা ঘাটতি, মানে যে আমরা বড় দাগে যদি বলি, যারা প্রাক্তন আমলা ছিলেন তারা যে উপদেষ্টা আছেন বড় দাগে, তাদের মধ্যে ভালো খারাপ আছে, ওইখানের মধ্যে মোটামুটি ভালো চলছে। আর যারা একেবারেই ধরেন সুশীল সমাজ থেকে এসছেন, উপদেষ্টা হয়েছেন, তাদের হয়তো ওই উপদেষ্টা হওয়ার মতো দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতার ঘাটতি ছিল ফলে ওই জায়গাগুলিতে আমরা অতটা এগুই নেই। স্যার, আমরা যদি একদম স্পষ্ট বললি, সেক্ষেত্রে হচ্ছে যে মাইলস্টোনের ঘটনায় জি, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো পরীক্ষা চলমান অবস্থায়, রাত 3টা বাজে কেন স্যার? হ্যাঁ, এটা মানে হ্যাঁ, এখন তো অনেক সরকারের বিজ্ঞপ্তি রেখে রাতে 12টা যেখানে সরকারের শীর্ষ 6 জন উপদেষ্টা এক জায়গায় থেকে একটা ঘোষণা দিলেন, সেই পরীক্ষার ঘোষণাটা কেন রাত 3টে আসবে, যেখানে শিক্ষার্থীরা অলরেডি ঘুমিয়ে না না, পড়েছে কিংবা এটা তো তারা জানেই এটা না। তো শেয়ার, মানে এটা অ্যাবসলিউট, এর থেকে বেশি অদক্ষতা তো হতে পারে না। আর রাত্রে 3টার সময় কোন সরকারি কর্মকর্তা কাজ করে সেটাও তো আমি বুঝতে পারছি না। সরকারি কর্মকর্তা যে ওদের তো চাকরি হলো 9 to 5, এর বাইরে হ্যাঁ প্রয়োজনে 1 ঘন্টা 2 ঘন্টা থাকতে পারে, কিন্তু এখন তো এই যে শনিবার, রোববার, শুক্রবার নাই কোনো মানে সময়, সকাল রাত, মানে এগুলি কিন্তু সব অদক্ষতার বহিঃপ্রকাশ। আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই দায়িত্ব পালনের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, তো 9টা থেকে 5টা। হ্যাঁ, জটিল কিছু হলে আমি 1 দিন 2 দিন 6টা থেকে 7টা বন্ধ থাকতে হতে পারে, কিন্তু প্রতিনিয়ত যদি সরকারের উপদেষ্টা থেকে শুরু করে আপনারা থাকলে তাদের যেটা অধস্তন কর্মচারী কর্মকর্তা আছে তাদের প্রতিদিন যদি 8টা 9টা পর্যন্ত থাকতে হয়, তার মানে আমার কাছে কিন্তু এটা মানে খুব স্পষ্ট, তার মানে ওই কাজ করার দক্ষতা, যোগ্যতা নাই বলেই তারা 5টার মধ্যে কাজ শেষ করতে পারছেন না। এই যে এত রাত বিরাতে যে এইটা না, আরও অনেক বিজ্ঞপ্তি হয়েছে তো মাঝরাতে, এটা শেয়ার অদক্ষতা। যদি আমার সময় মতো আমি চাকরির কাজ শেষ করতে না পারি, তার মানে আমার ওই কাজের দক্ষতা নেই, তাহলে আমার সরে যাওয়া উচিত। আর বেশি থাকলে যে আমাকে যে এক্সট্রা টাকাও তো পাবো না, তো অতএব আমার যে দায়িত্ব সময়, ওই সময়ের মধ্যেই আমার সব কাজ শেষ করতে হবে। ওইভাবে দেখে বড় হয়েছে, তো এই জন্য এগুলো খুব মানে হ্যাঁ, এখন একটা হয়েছে যে আমি রাতে 10টা 11টা 12টা পর্যন্ত কাজ করি, এটা খুব একটা বাহবা পাওয়ার মতো ব্যাপার আমরা অনেক মনে করি। উপদেষ্টা তো বলে তারা রাত জেগে সচিবালয় করে তারপর হাঁস খেতে যায়। না না, এটা তো খুবই, আর এটা তো ওই যে আবার ওই যে আমি আমাদের সামন্তযুগীয় চিন্তা। হ্যাঁ ঠিক আছে, আমার কাজ আমি শেষ করতে পারলাম না, কিন্তু উচ্চপদস্থ মানে আমলা যদি সচিব বা যুগ্ম সচিব যদি অফিসে থাকে, তাহলে তো তার আরও মানে সাহায্যকারী কর্মকর্তা আরও 5 জন 7 জনকে বসে থাকতে হবে। বা উপদেষ্টা যদি এখন অফিস করেন রাত্রে 2টা পর্যন্ত, তাহলে তো অন্যান্যদের তো বসে থাকতে হবে, এটা তো এবং পরদিন সকালে তাদের আবার আসতে হচ্ছে। এইগুলি আমাদের জানি না, আমরা এইসব হিসাব নিকাশ কিন্তু যেভাবে দেখে বড় হয়েছে এখন আর ওই সাথে মিলাতে পারছে না কিছু। এই যে মিলাতে পারছেন না, এই যে অনেক বেশি সংস্কারের কথা বলা হচ্ছে, আপনার কি মনে হয় যে আসলে প্রায়োরিটি সেটিংয়ের ক্ষেত্রে এই সরকার সঠিকভাবে আগাইতে পারছে? মোটেও পারেনি। পত্রিকা দেখলাম যে 37টা অধ্যাদেশ জারি হয়েছে এই ব্যাপারগুলিতে। তো এখন বোধহয় জানি না, হয়তো লোকে জানে, কিন্তু তাদের কথাবার্তায় যে অধ্যাদেশ জারি করছে, অধ্যাদেশ যে টেম্পোরারি আইন, এটা স্বল্প সময়ের আইন এবং এইটা শেষ হয়ে যাবে, সংসদও এটাকে কিন্তু মানে কন্টিনিউ করতে পারবে না, এটা বোধহয় কেউ বুঝতে পারছেন না। অধ্যাদেশ একদম সংজ্ঞাগতভাবে একটা নির্দিষ্ট সময়ের জন্য আইন, এবং এই আইনটা ওই নির্দিষ্ট সময় পার হলে মরে যায়, এবং এইটাকে অন্য আইন দ্বারা জিতা করা যায় না। অতএব যারা এগুলি মানে এখন বলছেন যে অধ্যাদেশ করে অনেক কিছু করে ফেলছেন, এই তো ফেব্রুয়ারির পরে তো এগুলি একটাও থাকবে না। তখন হ্যাঁ, কিছু অধ্যাদেশ হয়ত আগামী সরকার এই অধ্যাদেশগুলি কতটা ভালো চোখে দেখবে মন্দ চোখে দেখবে, তখন তারা ওই অধ্যাদেশটা কিন্তু আইন হিসেবে পার্লামেন্টে পাস হবে না, ওই অধ্যাদেশের মতো করে আরেকটা নতুন আইন লিখতে হবে, এবং আইন পাশের যে সংসদীয় প্রক্রিয়া, ভেটিংয়ের জন্য না প্রথমে মন্ত্রিপরিষদে যাবে, মন্ত্রিপরিষদ থেকে নীতিগতভাবে সিদ্ধান্ত হবে, তারপরে ভেটিংয়ে যাবে, তারপরে পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে আলোচনা হবে। এইটা যদি প্রাথমিকভাবে সরকার মনে করে যে কোনো অধ্যাদেশটাকে তারা আইন হিসেবে বহাল রাখতে চায়, আর আইন হিসেবে বহাল রাখতে না চাইলে এগুলি তো অটোমেটিকলি সংবিধানেই বলে দেওয়া আছে, নতুন সংসদের 30 দিনের মাথায়, তার আগে এটাকে বিলুপ্ত না করলে, সংসদ যদি ওইটা নিয়ে কিছু কথা না বলে 30 কার্যদিবসের শেষে
ওই অধ্যাদেশ আপনা আপনি বিলুপ্ত হয়ে যাবে, এটা সংবিধানে স্পষ্ট বলা আছে। অতএব এখন হ্যাঁ অধ্যাদেশ করে কয়েকটা, কিন্তু এত আইন করে যদি দেশকে ভালো করা যেত তাহলে তো দুনিয়ায় কোনো খারাপ দেশ থাকতো না। স্যার, আমাদের আলোচনা জমে উঠেছে, আপনার কাছ থেকে আরও অনেক কিছু জানবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ডিবিসি নিউজের বিশেষ আয়োজনের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে এলাম ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে। স্যার, যেমনটি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই যে এতগুলো অধ্যাদেশ, অথচ আমরা জানি যুক্তরাষ্ট্রের মতো একটা বৃহৎ একটি দেশ যাদের সংবিধানের মাত্র 7টি ধারা, আসলে খুব বেশি অধ্যাদেশ, বেশি আইনের কি প্রয়োজন একটা রাষ্ট্রকে সুশৃঙ্খলভাবে চালাতে? এটা খুব ভালো কথা বলেছেন। হ্যাঁ, মানে 7টা অধ্যাদেশ, মানে আমেরিকান সংবিধান ওদের এই পর্যন্ত আরও 240 বছরের, বড় দাগে 240 বছরে অ্যাকচুয়ালি সংশোধন হয়েছে 18 বার, যদিও মানে বিভিন্ন টেকনিক্যাল কারণে নাম্বার একটু অন্য, কিন্তু মোট কথা হলো আমেরিকান সংবিধান কিন্তু 15 পৃষ্ঠার, এবং এই 15 পৃষ্ঠার সংবিধান নিয়ে তারা 1789 থেকে আজকে এই 2025 সাল পর্যন্ত তারা কিন্তু চলছে। ওরা যুগোপযোগী করার তাগিদ অনুভব করে নাই, আর ওই যে 7টা অনুচ্ছেদ ওইটা বাড়ায় নাই। তো এই জন্য এখন আমেরিকার এটা মানে খুব চূড়ান্ত উদাহরণ হয়ে যাবে, এক্সট্রিম এক্সাম্পল। আমেরিকার সংবিধানের শেষ সংশোধনী হয়েছিল 1992 সালে। এই সংশোধনীটা আমেরিকান কংগ্রেসে, মানে আমেরিকান সংসদে উপস্থাপিত হয়েছিল 1794 সালে, মানে 2 বছর কম 200 বছর আগে। আমি বলছি না যে এইরকম সময় লাগবে, কিন্তু এই উদাহরণও তো আমেরিকান সংবিধানে আছে। ওরা সংবিধান কাটাকাটি করে না, ওরা সংবিধানটা যেখানে আছে ওইখানে রাখে, নিজেরা দেশ কীভাবে পরিচালনা করবে ওইটা শুধরায়। আর আমরা নিজেরা দেশ কীভাবে পরিচালনা করব ওই জায়গাতে শুধরাতে না গিয়ে আমরা সংবিধান নিয়ে টানা হেঁচা করছি, একেবারে দায়টা সংবিধানের ঘাড়ে দিয়ে। হ্যাঁ, এটা তো আমি আরও একটা উদাহরণ দিই। ধরুন এই যে আমাদের ফৌজদারি আইনে প্যানেল কোডে, মানে সবাই জানে আপনি পূর্ব পরিকল্পিতভাবে একজন মানুষকে হত্যা করলে, মেরে ফেললে সেটা হবে খুন, এবং তার জন্য শাস্তি হলো যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড। তো এই তো আমাদের গড়ে প্রতি বছর গত 10 বছরে 3000 থেকে 3200 মানুষ খুন হয়। তাহলে এখন কি এই খুনের দায় কি আপনি আইনের ঘাড়ে চড়াবেন, নাকি আইনটা বদলাবে? হ্যাঁ, তো খুন হচ্ছে যখন, তখন খুনের আইনটা ঠিক না, এটা তো প্রচণ্ড বোকামি। তো খুন বদলাতে হলে অন্য ব্যবস্থা নিতে হবে, খুন কমাতে হলে আইনের উপরে দোষটা চাপালে হবে না। তো এইসব যারা, আমি জানি না, মানে আইনের উপরে দোষ দিয়ে এটা উদরপিন্দি বুদর ঘাড়ে চাপাবার মতো অবস্থা হচ্ছে। স্যার, এই যে যখন খুন খারাপের কথায় আসলো, এই যে মব আতঙ্ক সারা দেশে, সব পেশাজীবী মানুষের মধ্যে মব আতঙ্কের একটা ভীতি কাজ করছে, এই আসলে এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না কেন, কি মনে হয় আপনার? না, এইটা মানে এখন যেটা আগে আমলে যেটা গুম, বিনা বিচারে হত্যাকাণ্ড, মানে আর গুমের যে আতঙ্ক ছিল, এখন কিন্তু মব আতঙ্ক ঠিক ওইটার সমান সমান না, কিন্তু অনেকটা ওই ধারার জিনিস হয়ে গেছে। আমরাই তো এখন কথা বলতে গিয়ে, কাজ করতে গিয়ে অনেক কিছু থেকে বিরত থাকি, অনেক কিছু মেপে মেপে কথা বলি এই মব আতঙ্কের ভয়। এইটা প্রথম দিকে এখনও মানে একটা আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। তো প্রথম দিকে ঠিক আছে, পুলিশেরও ওই বোধহয় সক্ষমতা ছিল না বা ওই ধরনের মনোবল ছিল না, প্রথম দিকে ব্যবস্থা নিতে পারে নাই। কিন্তু এই ব্যাপারে জিরো টলারেন্স বললে খালি হবে না, মানে দুই একটা যেখানে মব সৃষ্টি হয়ে একটা এরকম মব আতঙ্ক তৈরি হচ্ছে, পুলিশকে অবশ্যই এটাকে মানে শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে। এখন আমার মনে হয় যে জনগণও এটা, ওখানে যদি পুলিশের কিছু বাড়াবাড়িও হয়ে যায়, মানে যখন একটা 200-500 লোক জড়ো হয়ে গেছে, কিছু ভাঙচুর করার চেষ্টা করছে, পুলিশ ওইটাকে তাদের থেকে নিবৃত্ত করতে গেলে হয়তো 2-4 জন আহত হতে পারে, বা যে ওর সাথে জড়িত না ওটা। কিন্তু আমার মনে হয় যে এখন মানুষের চাইছে যে ওইরকম একটু মানে অন্যায় হয়ে গেল শক্ত হাতে এটা দমন করবে, এবং পুলিশ যতদিন এটা না করবে ততদিন কিন্তু এটা বাড়তে থাকবে। সেক্ষেত্রে এই বিষয়টা কি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা? হ্যাঁ, অন্যান্য দেশে ব্যর্থতার মানে দায়িত্ব নিয়ে লোকে পদত্যাগ করে, আমাদের ইতিহাসে পদ ত্যাগ করেছে এই জিনিসটা আমাদের ইতিহাসে নাই। অতএব মানে যেটা অন্যান্য দেশে হলে এটাই স্বাভাবিক হতো। কিন্তু ঠিক আছে, ওনার একলার উপরে দোষ না চাপিয়ে
এটা বোধহয় সবাই মিলেই যারা সরকারি এসব ব্যাপারে জড়িত আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর যারা প্রধান আছেন, তাদেরকে এখন থেকে আমরা শক্ত হাতে দমন করব এবং দুই একটা দমন করানো দেখাতে হবে। তো একটা এক্সাম্পল সেট করতে একটা হবে example set যে করতে এইটা হবে। করলে জি, এই পানিশমেন্ট আছে, অপেক্ষা করতেছে। স্যার, আপনার কাছে জানতে চাই যে বর্ষপূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিলেন, এই ভাষণকে আপনি কিভাবে দেখেন? এই ভাষণ নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে। জুলাই যে ঘোষণাপত্র আসলে, যে জুলাই সনদের যে ঘোষণাপত্র, হ্যাঁ, জুলাই ঘোষণাপত্র শুনেছি, বোধহয় মিডিয়াতেও দেখেছি। এখন এর আইনি ভিত্তির কথা বলা হচ্ছে, তাই তো, গণভোট করে বা এটা সংবিধানের ঊর্ধ্বে, এবং সংবিধানে এই জুলাই সনদের সাথে সাংঘর্ষিক কিছু থাকতে পারবে না। মানে আসলেই এর থেকে উদ্ভট কথাবার্তা আমার ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরাও বললে আমি বকা দিব। ওই যে যেটা বললাম, শুরু করেছিলাম যেটা বললাম, যে সংবিধানের ঊর্ধ্বে কিছু থাকতে পারে, তাহলে তো সংবিধানের দরকার নাই। সংবিধানের পার্থক্য অন্য আইনের সাথে হলো এটা সবার ঊর্ধ্বে এবং এর ঊর্ধ্বে কিছু নাই, মানে আইনের জগতে। এখন আপনি বলেন যদি না জুলাই এইটা হোয়াট এভার এই ডিক্লারেশন এর ঊর্ধ্বে হবে, এটা তো মানে আইনের সবচেয়ে অ্যাবসার্ড কথা। তো আমরা ওই যে অনেক নতুন কিছু দুনিয়া কেউ করে নাই, আমরা করে দেখাতে চাচ্ছি, আমরা সেই মন মানসিকতা থেকে তো বোধহয় আসতে পারে, সেটা হলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এটা মানে আইনের যে এইসব গ্রামার, মানে আইনের তো সব বিষয়ে তার কিছু নিয়মকানুন আছে, কিছু সীমাবদ্ধতা আছে। ওর মধ্যে থেকে এই জুলাই ডিক্লারেশনের আইনগত কোনো ভিত্তি আমি কোনোভাবেই সম্ভব বলে আমার মনে হয় না। অনেকে বলছে গণভোট করা, তো গণভোটে যে আইন আছে, ওই গণভোটের আইনে বলা আছে সংবিধানের 4টা অনুচ্ছেদ বদলাতে হলে সংসদ পাশ করলে গণভোট লাগবে, তখন তার গণভোটের নতুন অধ্যাদেশ জারি করতে হবে। স্যার, এই যে যখন ভোটের প্রসঙ্গ চলে আসলো, এই যে না ভোটের বিধান যুক্ত করা, পাশাপাশি পিআর পদ্ধতিতে ভোটের দাবি, এই দুটো বিষয় নিয়ে আপনার মতামত জানতে চাই। না, আমরা তো মোটামুটি ধরেন ওই স্থানীয় সরকারের বিভিন্ন ধরনের সীমিত ক্ষমতা স্থানীয় সরকারের ভোট চালু হয়েছে আমাদের অঞ্চলে, পূর্ব বাংলায় 1920 সালে বোধহয়, মানে 100 বছরের আগে। তো 100 বছর আমরা ওই ভোট কীভাবে দিচ্ছি, নাম লেখা আছে, মার্কার লেখা আছে, তার পাশে আমরা মানে ভোট দিচ্ছি, চিহ্ন দিচ্ছি, আর তারপরে জানি যে যে বেশি ভোট পাবে সে জিতবে। এখন এই 100 বছরের যে আমাদের যে প্রচলিত সিস্টেম, এটাকে আপনি 2 মাসে কেমনে লোকদের, আমি যারে ভোট দিব সে জিতবে না, এই জিনিসটা আপনি কেমনে বুঝাবেন? মানে আমার এলাকায় যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে, কিন্তু এখানে সংসদ সদস্য পিআর সিস্টেমে আরেকজন হবে, এইটা বোঝাতে গেলে অন্তত 10 বছর সময় লাগবে। এগুলি সব উদ্ভট কথাবার্তা। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার যে ভারসাম্যর কথা বলা হচ্ছে, বা একজনকে 2 বারের বেশি না, এই বিষয়টা নিয়ে স্যার আপনার মতামত? সংসদীয় গণতন্ত্রের কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করা আমি পাই নাই। এটা আছে রাষ্ট্রপতি শাসিত দেশগুলিতে, আমেরিকায় আছে, ফ্রান্সে আছে, রাষ্ট্রপতি শাসিত দেশগুলিতে আছে। তার কারণ রাষ্ট্রপতি শাসিত দেশগুলিতে রাষ্ট্রপতির ক্ষমতা অনেক বেশি, এই জন্য ওখানে রাষ্ট্রপতি স্বৈরাচার হয়ে যাওয়ার সাংবিধানিক সুযোগ অনেক বেশি, এই জন্য ওখানে টার্ম লিমিট করেছে। কিন্তু প্রধানমন্ত্রী আছে এই দেশে, কোথাও কোনো টার্ম লিমিট নাই। এগেইন ওই যে আবার আমরা ঘুরে ফিরে ওই একই কথায় আসছি, আমরা দুনিয়াকে যদি নতুন জিনিস দেখাতে চাই তাহলে এটা আমরা করতে পারি। আর ভারসাম্যর কথা বলছেন, এই যে রাষ্ট্রপতির তো একটা সংসদে বিল পাঠায়, বিল পাস হয়, তবে রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য যায়। সংবিধানে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া আছে সম্মতি না দিয়ে পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠানো। এই ক্ষমতাটা আমার জানা মতে 55 বছর বয়সে একবার চর্চা হয়েছে। তো এটা তো ক্ষমতা নাই সেটা না, ক্ষমতা দিয়েছে। সংবিধানের রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে, উনি যদি গুরুত্বপূর্ণ কিছু বিষয় যদি মনে করেন যে ক্যাবিনেটে আলোচনা হওয়া দরকার, এবং এই ব্যাপারে ক্যাবিনেটের দৃষ্টি আকর্ষণ করলে উনি ক্যাবিনেটে আলোচনার জন্য, এখন ক্যাবিনেটে আলোচনা তো হবে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, তো ক্যাবিনেটে আলোচনা করার জন্য একটা বিষয়বস্তু পাঠাতে পারেন। তো যেটা বললাম ওই যে খুনের আইনের মতো, খুন হচ্ছে, এটা যদি আইনের দোষ বলি তাহলে তো মহা মুশকিল। তখন রাষ্ট্রপতি পাঠাচ্ছেন না, বা ক্ষমতা থাকা সত্ত্বেও উনি এক্সারসাইজ করছেন না। তো এখন তো এটা এখন না করলে এটা তো আপনি ভারসাম্য, ওটা এইগুলি এক্সারসাইজ করলে তো ওনার একটা যে ক্ষমতা আছে এটা আমরা দেখতে পারতাম। ক্ষমতা আছে, সংবিধানে লেখা আছে। তারপরে যদি ধরেন
ইভেন প্রধানমন্ত্রী অনাস্থা প্রস্তাবে হেরে গেলেন, রাষ্ট্রপতিকে বললেন যে সংসদ ভেঙে দিতে। সাধারণত দুনিয়াতে নিয়ম, কিন্তু আমাদের সংবিধানে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া আছে। উনি যদি ওই সংসদ ভেঙে না দিয়ে উনি যদি মনে করেন যে অন্য কোনো ব্যক্তি সংখ্যাগরিষ্ঠের সমর্থন পাবে সংসদে, তাহলে অন্য ব্যক্তিকে তো উনি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিতে পারেন। এই ধরনের বিরাট ক্ষমতা কিন্তু অন্য কোনো দেশে আশেপাশে আমি খুঁজে পাইনি। স্যার, ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন, সেই প্রস্তুতি নিয়ে আগেছে নির্বাচন কমিশন। আমরা জানি যে বিগত 3টি নির্বাচনের অভিজ্ঞতা কেমন ছিল। সেক্ষেত্রে সবার জন্য গ্রহণযোগ্য উৎসবমুখর একটি নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি নির্বাচন কমিশনের জন্য, এবং উত্তরণে করণীয় কি? সরকারের ভূমিকা, মানে গত 3টা যে সব খারাপ নির্বাচন হয়েছিল, মূল তো দায়ী সরকার, তাই তো? নির্বাচন কমিশন অনেক কিছু করতে পারতো ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখন সরকার যদি নির্বাচনের রেজাল্ট ঠিক করে ফেলে তাহলে নির্বাচন কমিশনের কিছু করার থাকে না। তো এখন অবশ্যই আমরা আশা করছি যে এই সরকার আর বিগত সরকারের মতো আচরণ করবে না, অর্থাৎ নির্বাচন কমিশনের উপরে নির্বাচনটা চাপিয়ে দিবে না। প্রথম কথা হলো যে সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ করতে হবে। যেসব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমাদের ভালো নির্বাচন হয়েছে, অর্থাৎ নির্বাচনের ব্যাপারে কোনো কিছুতে মানে নাক না গলানো, এটা হলো সরকারকে এটা করতে হবে। আর রাজনৈতিক দলগুলিকেও তো সুষ্ঠু নির্বাচন চাইতে হবে। এখন রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে তাহলে আমরা আশ্বস্ত হব। কিন্তু যেটা শুনি যে মনোনয়ন বাণিজ্য হয়, কি হয় না হয়, এবং এটা আলটিমেটলি দলের একজন বা দুইজনই সব সিদ্ধান্ত নেন, ওদের গত যেটা 15 বছরে দেখে এসছি। এর থেকে যদি রাজনৈতিক দলগুলি বেরোতে না পারে তাহলে হয়তো নামকাওয়াস্তে আমরা একটা ভালো নির্বাচন পাবো, কিন্তু দেশে গণতন্ত্র আসবে না। স্যার, এই অনেকেই চাচ্ছেন যে কেয়ারটেকার সরকারের অধীনেই নির্বাচনটা হোক, অন্তর্বর্তী সরকারকে রেখে কেয়ারটেকার সরকার কিভাবে? না, এখন আবার নতুন সরকার আসলে তো এটা হবে, এটা এই অবাস্তব চিন্তা। মানে ধরে নিচ্ছে না, নিশ্চয়ই এটা মনে করারও কারণ আছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যেটা বললাম যে কেয়ারটেকার সরকারের মতোই কাজ করবেন, নির্বাচনের ব্যাপারে নাক গলাবেন না, এবং তারা তো কথাবার্তায় বলছেন যে নাক গলাবেন না। এবং দুইজন তরুণ উপদেষ্টা তো বললেন যদি নির্বাচন করতে হয় তাহলে উনি পদত্যাগ করবেন। তো এটা কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাবে এখন একে সরিয়ে আরেকটা কেয়ারটেকার, আবার তো ওই কেয়ারটেকার গভর্নমেন্টে কে প্রধান হবে, কে উপদেষ্টা হবে, এইগুলিতে আরও অনেক জটিলতার সৃষ্টি হবে। ইনাদের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে যে বর্তমান সরকার মানে নিরপেক্ষ থাকবে এটা নিশ্চয়ই আমাদের সবারই একটা মোটামুটি আস্থা এবং ধারণা আছে, এবং অতএব তাদেরকে বদলে দেওয়ার প্রশ্নটা মানে অর্থহীন আরও জটিলতা তৈরি করা হবে। স্যার, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, এই নিয়ে কোনো সংশয় রয়েছে কিনা স্যার? আমার ব্যক্তিগতভাবে কোনো সংশয় নাই। আমি নিশ্চিত দেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং ভালো নির্বাচন হবে। ধন্যবাদ স্যার, ডিবিসি নিউজকে সময় দেওয়ার জন্য। আমরা বিশ্বাস করি আপনার এই আলোচনা আমাদের নীতি নির্ধারকদের ভাবনাকে আরও অনেক সমৃদ্ধ করবে। ডিবিসি নিউজকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ওকে, আপনাদেরও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সময়ের সীমাবদ্ধতায় আজ আমাদের বিদায় নিতে হচ্ছে। আগামীতে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিবিসি নিউজের সঙ্গেই থাকবেন।